আমার জীবনের কয়েকজন খুব কাছের মানুষ যারা কিনা আমায় প্রায় সময়তেই বলে থাকে আমি কেন কোনো ভ্লগ টাইপের ভিডিও বানাই না। যেহেতু ইউটিউবে একটা আমার চ্যানেল আছে আর এই টুকিটাকি ছোটোখাটো ভিডিও আমি বানাই, তো তার জন্য তারা বারবার বলে আমি কেন ওরকম বানাই না, তাদের নাকি ভীষণ ভালো লাগে। তবে সেই সমস্ত ভালোবাসার মানুষদের কথা রাখার জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি, যেটা প্রায় সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত একটা দিনের রুটিন আমি শেয়ার করি। বেশ কিছুদিন থেকেই ভাবছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, মানে যে সময়ে ঘুম থেকে উঠি তার থেকেও আগে উঠবো, তাহলে হয়তো সমস্ত কাজটা ঠিকঠাক টাইমে আমি ম্যানেজ করতে পারবো। আর এতটাই ঠান্ডা পড়েছে যে মানে উঠতে তো ইচ্ছে করেইনি, তবে কাজের চাপের জন্য কিন্তু তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ আমি একেবারে সমস্ত কিছুটা ম্যানেজ করতে পারছি না টাইমে। তো উঠেই দেখলাম এতটা ঠান্ডা পড়েছে যে জানালার কাঁচগুলো পুরো এরকম ঘেমে গেছে, আর বাইরেটা কিন্তু ভর্তি হয়ে গেছে কুয়াশাতে, একেবারে ধোঁয়া হয়ে আছে। আর প্রায় অনেকগুলো বছর পর আবারও এরকম জাঁকিয়ে শীত পড়েছে, তবে একটু ভালোই লাগছে। শীতটা যেহেতু আমার খুব প্রিয়, তো তার জন্য এই সময়টা আমার বেশ ভালোই লাগে। ঘড়ির কাঁটায় এখন ঠিক বাজে 6:30, আর আজকে এই 6:30টার সময়তেই আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা। তো চিড়ে দিয়ে পোহাটা বানিয়েছিলাম, তার জন্য প্রথমেই তেলের উপরে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি, আর দিয়েছিলাম জিরে, সর্ষে। কারি পাতাটা ঠিক পাইনি, মানে এই সময় আশেপাশের যত কারি পাতা গাছ সমস্তটাই দেখছি কীরকম যেন একটা নোংরা হয়ে গেছে, তো তার জন্য আজকে কারি পাতাটা দিতে পারিনি। এরপর পোহার সবজিগুলো সমস্তটাই কড়াইয়ের মধ্যে দিয়েছি আর একটু ভাজতে দিয়েছি। ততক্ষণে আমি এখানে দেখুন সমস্ত আনাজগুলো কিন্তু আগের দিন রাত্রেবেলায় কেটে নিয়েছি। যেহেতু আমি বেশ কিছুদিন ধরে রান্নার কাজটা কমপ্লিট করতে পারছিলাম না তাড়াতাড়ি, মানে টাইমের আগে আমি সমস্ত কিছুটা ম্যানেজ করতে পারছিলাম না। ছেলে যেহেতু সকালবেলা এখন ভাত খেয়ে যায়, তো তার জন্য না এই রান্নাটা আমার খুব প্রবলেম হয়ে গেছে। মানে একদিকে রান্না যদি সামলাতে যাই, ওদিকে ওকে আমি একটুকুও পড়াতে পারছিলাম না। তো তাই আজকে ভেবেছি একেবারে সকালবেলা উঠে আমি আগে রান্নাটা কমপ্লিট করব, তারপর ওকে একটু পড়াবো। তো তার জন্য দেখুন প্রথমে এখানে ওই ব্রেকফাস্টে আমি পোহাটা বানিয়েছিলাম, আর সমস্ত সবজি যেমন এখানে আলু, গাজর, বিনস, কিছুটা দিয়েছিলাম পেঁয়াজ কলি, তো এগুলো দিয়ে ভালো করে ভাজা করছিলাম। আর যেহেতু আলুটা একটু বড় সাইজের করে দিয়েছি, তাই ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে করে খুব ভালো করে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আর এদিকে কালকে রাত্রেবেলা আমি এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল কিন্তু এখন আমি আগের থেকেই ভিজিয়ে রাখি, মানে যেদিনকে রান্না হবে তার আগের দিনে ডালটা ভিজিয়ে রাখার চেষ্টা করি। শুনেছি এতে করে নাকি গ্যাস বা অ্যাসিড এসব কিছু হয় না, তো তার জন্য আগের থেকেই ডালটা এভাবে ভিজিয়ে রাখি। ডালটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ভালো করে ধুয়ে নেওয়া, মানে যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ডালটা অনবরত সুন্দরভাবে কচলে কচলে ধুতে হবে, কারণ ডালে পোকামাকড় না হওয়ার জন্য নানা রকমের কেমিক্যাল বা পাউডার, প্রিজারভেটিভ এ সমস্ত কিন্তু দেয়া থাকে। তো তার জন্য সব থেকে ভালো হয় খুব ভালো করে ডালটা ধুয়ে নেওয়া। আজকে লাঞ্চের জন্য বানাবো ব্রোকলির তরকারি, তার জন্য ব্রোকলিটা আগে থেকেই খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর তারপর এটা লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কারণ এই সময় কিন্তু এই কপি গাছে প্রচণ্ড পরিমাণে কীটনাশক দেয়া থাকে পোকামাকড় না আসার জন্য, তো তার জন্য যে কোনো কপি সবসময়তেই কিন্তু আমি এরকম লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিই। তো তারপর এখানে দেখুন পোহার জন্য আমি চিড়েটা আগে থেকেই রেডি করে রাখিনি, তো তাই ঝটপট গিয়ে চিড়েটা বের করে আবারও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই চিড়েটা না খুব পাতলা, খুব তাড়াতাড়ি ভিজেও যায়, তার জন্য খুব একটা প্রবলেম হয়নি। তো এটাও খুব ভালো করে আমি ধুয়ে নেব। আর তারপর এদিকে দেখুন ব্রোকলিটাও কিন্তু আমার এখানে হালকা ভাপানো হয়ে গেছে। এটা আবার খুব একটা বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে, সেটা আবার ভাজতে পারবো না। তো তারপর এখানে বাড়ির সকলেই উঠে পড়েছে মোটামুটি, মানে চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। উঠে অনেকক্ষণই পড়েছে, আমার আগে উঠে পড়ে, মানে বাড়িতে বাবা মা। তো তারপর ওরা ফ্রেশ হয়ে যাওয়ার পর বললো চা খাবে। এখানে আমি চাটা বসিয়েছি, আর এই সকালবেলা না আমাদের এই চাটা মাস্ট, মানে লবঙ্গ, গোলমরিচ, আদা বা আরও কিছু মশলা দিয়ে কিন্তু এই চাটা আমি বানিয়ে থাকি। খেতে এত ভালো লাগে, আর এই চাটা কিন্তু খেলেও না সর্দি কাশিটা অনেকটা কম থাকে। শীতকালে এই চাটা আমাদের সকলের কাছেই কিন্তু প্রায় ইমিউনিটি বুস্টার হিসেবেই কাজ করে, মানে খুব ভালো এই চাটা। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম করে চাটা খাওয়ার, খেয়ে দেখতে পারেন, দেখবেন শীতকালে কিন্তু শরীরটা বেশ ভালো লাগে, মানে সর্দি কাশিটা অনেকটাই দূরে থাকে। তো তারপর এখানে আমার পোহাটা মোটামুটি কমপ্লিট। তো আমি সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ওই চিড়েটা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম 1 চামচের মতো ঘি।
আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি। আজকে বানাবো লাউ শাক দিয়ে মুসুরির ডাল। আর এই লাউ শাকটা না একেবারে বাড়ি, তো তার জন্য আমি আর জল ভাবিয়ে ফেলিনি, মানে যেহেতু এখানে কোনো রকম সার আমরা ইউজ করিনি, একেবারে ন্যাচারালভাবে হয়েছে, তো তার জন্য কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। না হলে যদি বাজার থেকে লাউ শাক কিনে আনি তাহলে সেটাও কিন্তু হালকা করে একটু ভাপিয়ে জলটা ফেলে দিই। তো যেহেতু বাড়ি, তো তার জন্য আর এটা প্রয়োজন হয়নি। তো তারপর এখানে ডাল আর লাউ শাক একসাথে আমি এখানে কুকারে বসিয়ে দিয়েছি। আর আরেকদিকে যে ব্রোকলিগুলো হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটা খুব ভালো করে একটু ভেজে নেব। ব্রোকলি বা ফুলকপি কিন্তু একটু কীরকম হালসে গন্ধ, তার জন্য কিন্তু হালকা ভাপিয়ে নেওয়ার পর অবশ্যই করে ভেজে নিলে তরকারির টেস্ট আরও ভালো আসে। আর আজকের লাঞ্চে বানাবো ব্রোকলির তরকারি, লাউ শাক দিয়ে মসুর ডাল আর শিম আলু ভাতে। এই দেখুন, আর এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর এদিকে ব্রোকলিটা ভেজে নেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর এখানে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর ব্রোকলিতে দেওয়ার জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে আলু, গাজর, পেঁয়াজ কলি, তো সেগুলোই দিয়েছি, দিয়ে হালকা একটু ভাজা করতে দিয়েছি। তারপর এদিকে কিছুটা আদা ছিল সেটা বেটে নিলাম, আর ক্যাপসিকাম দিয়েছি। তারপর এখানে বেটে রাখা আদাটাও 2 চামচ দিয়ে দিলাম। একে একে হলুদ গুঁড়ো প্লাস জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর এই শুকনো লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, তো তাই জন্য এখানে আর আলাদা করে লঙ্কাগুলো দিলাম না। আমাদের যেহেতু বাড়িতে খুব একটা ঝাল একেবারেই খেতে পারে না কেউ, তো তার জন্য ঝালটা এরকম নর্মালি রাখলাম। আর তারপর এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলা আর এই সবজিটা একসাথে কষিয়ে নেব। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা জল দিয়ে এই সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখুন সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর ওই ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দেব। ব্রকলি কিন্তু অনেকেই খেতে চায় না, তবে ব্রকলিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, মিনারেল সমস্ত কিন্তু আছে, তাই ব্রকলি কিন্তু সবার জন্য খুবই হেলদি খাওয়াটা। ভিডিওর ফার্স্টেই তোমাদের দেখিয়েছিলাম আজকের ওয়েদারটা কেমন, তো আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল আর এত ঠান্ডা ছিল। তো এই ঠান্ডার মাঝখানে কিন্তু এরকম সকাল সকাল রান্না করতে বেশ ভালো লাগছিল। যেহেতু রান্না করছিলাম আর এই সময় এখানে গরম হচ্ছিল, ওভেনগুলো যেহেতু অন ছিল, তো তার জন্য কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে রান্না করতে বেশ ভালো লাগছিল আজকে আমার। তো তারপর ব্রকলির তরকারিটা হয়ে যাওয়ার পর আমি কড়াইটা আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর আবারও শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কিছুটা হিং দিয়েছিলাম আর অল্প একটু আদা বাটা দিয়েছিলাম। তো এটা দিয়েই ওই মসুরির ডালটা, যেটা লাউ শাক আর মসুরির ডাল একসাথে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এটাও কিন্তু বেশ সুন্দর খেতে হয়। আমার না এরকম হালকা পাতলা মশলা দেওয়া তরকারিগুলো বেশ খেতে ভাল লাগে, যেটা খেতেও খুব সুস্বাদু হয় আর অতিরিক্ত তেল মশলাও থাকে না। তো তারপর ওটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে শিম আর আলুটা সিদ্ধ বসিয়েছি। আর এই যে শিমগুলো দেখছেন, জানেন তো এগুলো কিন্তু আমাদের গাছে হয়েছিল। তো এবছর কিন্তু আমাদের গাছে টুকিটাকি গাছ বাগানে বসিয়েছিল, তাতে কিন্তু বেশ কিছু রকমের সবজি ফল হয়েছে। তো বেশ ভালোও লাগছে, গাছের কোনো জিনিস না খেতে আলাদাই একটা মজা। আর সব থেকে ভালো লাগে কি জানেন তো, এখানে না কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করেনি, একেবারে ন্যাচারালভাবে কিন্তু এরকম শিম বা 2-4টে কিছু আনাজ যেগুলো আমাদের হয়েছে, তো সেগুলো কিন্তু একেবারে কীটনাশক ছাড়া হয়েছে। এখন বাজে প্রায় 8:45 কাছাকাছি। এই সময় বাবা চাইছিল ব্রেকফাস্ট, তো বাবাকে দিয়ে দিচ্ছিলাম ওই পোহার ওপরেই কিছুটা ধনিয়া পাতা আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছিলাম। আমরা কিন্তু খাওয়ার সময় কিছুটা পেঁয়াজ কুচি বা বাদাম ভাজা নিচ্ছিলাম, তবে বাবা যেহেতু ওগুলো খুব একটা খায় না, তো তার জন্য বাবার জন্য নর্মালভাবেই দিয়েছিলাম। তারপর এদিকে কিছুটা সেরেল্যাকও রেডি করে রাখলাম ছোট ছেলের জন্য, মানে ও ঘুম থেকে উঠে যাতে খেতে পারে, আগের থেকেই তাই ভিজিয়ে রাখলাম। তারপর ব্রেকফাস্ট খাওয়ার পর এখানে আমাদের আরও একবার চায়ের পর্ব আসে, মানে দুধ চা খাওয়ার পর্ব। তো বাড়ির কিছু কিছু মেম্বার আছে যারা দুধ চা খায়। তারপর চাটা এখানে বসিয়ে দেওয়ার পর ছোটোটাকে দিচ্ছিলাম ব্রাশ, ও ঘুম থেকে উঠে পড়েছে আর অলরেডি এখানে এই যে ওর বাবার কোলে বসে আছে। যেহেতু সকালের দিকটা আমার একেবারেই সময় হয় না পড়তে বসানো, তাই ওর বাবা বেরোনোর আগে ওকে একটু দেখিয়ে দিয়ে যায়, তাতে করে আমারও বেশ কিছুটা সুবিধা হয়, মানে আমি নিশ্চিন্তে এই দিকের কাজগুলো একটু সামলাতে পারি। তো তারপর এই যে পুচকিটা উঠে যাওয়ার পর এবার এদিক ওদিক ঘুরছে, ওকে ব্রাশটা করতে বলছিলাম, ও কিছুতেই নিচ্ছিল না। তারপর এদিক ওদিক করে মোটামুটি ব্রাশটা করছিল। আর ওর একটা গুণ আছে, ও কিন্তু সব জিনিসটাই একা একা করতে চায়, মানে এই যে ও ব্রাশটা করে নেওয়ার পর একা একা গিয়ে আবার কলতলার ওখানে জল নিয়ে মুখ ধুচ্ছে। তো তারপর ভালো করে মুখ টুক ধুয়ে নেওয়ার পর ওকে আমি খাইয়ে দিতে যাচ্ছিলাম, মানে ওর সেরেল্যাকটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছিল, তো ততক্ষণে ওকে সেরেল্যাকটা খাওয়াতে গিয়েছিলাম। আর এদিকে ছেলের ভাতটাও রেডি করে নিয়েছিলাম, যেটা আমি আর দেখাতে পারলাম না। আর তারপর এদিকে ছেলের টিফিনটাও গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু ভাত খেয়ে যায় তো একটু ফল টল দেওয়ারই চেষ্টা করি।
তবে ফলের মধ্যে আপেলটাও খেতে চায়, মানে আপেলটা একটু পছন্দ করে, তাই চেষ্টা করি একটা আপেল দেওয়ার। অনেক সময় কিন্তু আপেল বাচ্চাদের টিফিনে দেওয়ার ফলে, মানে কেটে ছাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু আপেলের কালারটা অনেকক্ষণ পর একটু কীরকম চেঞ্জ হয়ে আসে, তার জন্য দেখতেও ভালো লাগে না, আর বাচ্চারা কিন্তু অনেক সময় না খেয়েই বাড়ি ফিরে আসে। মানে এটা কিন্তু আমার ছেলেও করতো, তো তার জন্য কিন্তু আমি এটা জেনেছি মানে আপেল নাকি এরকমভাবে আগের থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ জলে ডুবিয়ে রাখলে আপেলের কালারটাও চেঞ্জ হয় না, আর খেতেও কিন্তু একটু বেশ ভালো লাগে, যেহেতু একটু সল্টি টাইপের হয়ে যায়, তো তার জন্য কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে সকালে যেহেতু ব্রেকফাস্টে চিড়ের পোহা বানিয়েছিলাম, তো টিফিনে সেটাই দিলাম। ও যেহেতু ভাত খেয়ে যাচ্ছে, মানে সকালে আর ব্রেকফাস্ট করেনি, তো তার জন্য ওকে চিড়ের পোহা দিয়ে দিলাম, তার সাথে দিয়েছিলাম অর্ধেকটা পরিমাণে আপেল আর কিছুটা আঙুর। তো তারপর সমস্ত কাজ টাজ মিটে যাওয়ার পর আমি এখানে গ্যাসের ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে কিন্তু ডেটলের ওই লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করি, এর স্মেলটাও খুব ভালো, আর হাতটা কিন্তু খুব একটা প্রবলেম হয়, মানে অন্যান্য লিকুইড জেলগুলোয় দেখেছিলাম হাতটা কিন্তু কীরকম একটা কুটায়, তবে এই ডেটলেরটা কিন্তু ইউজ করার পর থেকে দেখছি ওরকম কোনো প্রবলেম হয়নি। তো তারপর বেসিনে কিছু টুকিটাকি বাসন ছিল, তো সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম, আর তারপর বড় যে সমস্ত বাসনগুলো আছে ওগুলো যে হেল্পিং হ্যান্ড আছে সে পরে এসে করে দিয়ে যাবে। তো এই বেসিনের টুকটাক বাসনগুলো আমরা নিজেরাই পরিষ্কার করে নিই, আর তারপর সব থেকে শেষে আমি এই বেসিনটা কিন্তু খুব ভালো করে প্রতিদিন ক্লিন করি, কারণ এই রান্নার জায়গাটা ক্লিন করা থাকলে না নিজেরই কেমন যেন একটা শান্তি আসে। তো তারপর সমস্ত কিছু মুছে মাছে কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে কিছুটা গ্রিন টি করে দিচ্ছিলাম বাবার জন্য। বাবা যেহেতু দুধ চা বেলার দিকে খায় না, তো বাবার জন্য এখানে গ্রিন টি বানিয়ে দিচ্ছিলাম। তারপর সমস্ত কাজ মিটে যাওয়ার পর আমি এখানে এসে দেখলাম মানে এখানে ছেলে বসে পড়ছিল, তো মানে রুমটার অবস্থা দেখেছেন, মানে আমি কোথার থেকে যে গোছাবো, মানে এই সময় এসে না শরীর আমার সায় দিচ্ছিল, আমার রীতিমতো কান্না লাগছিল, আমি কিভাবে এত কিছু গোছাবো, মানে চারিদিকে ফল মিষ্টি নানা রকমের কৌটো বইপত্র সমস্তটাই যা অবস্থা হয়েছিল, তাই এইসব নিয়ে আর ভিডিও করার মতো কোনো এনার্জি আমার ছিল না। তো হয়তো এক ঝটকাতেই দেখিয়ে দিলাম কিভাবে ক্লিন করে নিলাম। তো তারপর বড় ছেলে স্কুলে চলে যাওয়ার পর সমস্ত কিছু এরকম পরিষ্কার করে নেওয়ার পর ছোট ছেলেকে নিয়ে পড়লাম, তো ওকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম উপরে নিয়ে গিয়ে, যেহেতু প্রচণ্ড শীতকাল মানে ঠান্ডা লাগছে, তার জন্য এই রোদের মধ্যে গিয়েছিলাম, তো ওখানে ওকে খাইয়ে দাইয়ে তারপর স্নান করিয়ে এখানে টিপ পরিয়ে দিচ্ছিলাম। আর সারা দিন কী যে ওর পিছনে সবাই মিলে আমাদের ছুটতে হয়, মানে এত দুষ্টুমি করে। তো তারপর এখানে নখ কেটে দিচ্ছিলাম, দুদিন ছাড়া এত মানে নখ দিয়ে খিমচে নিচ্ছে, মানে চারিদিক প্রায় কেটে ছেড়ে যাচ্ছে, তো তার জন্য প্রায় সময়তেই এই নখগুলো কেটে দিতে হয়। এরপর বলে রাখি কাদের জন্য আমি এত কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, মানে এরকম ভ্লগ টাইপের। তো আমার বেশ কিছু প্রিয় কাছের মানুষ আছে যারা প্রায় সময়তেই আমাকে বলে এরকম ভ্লগ টাইপের কেন আমি করতে পারি না, তো তাদের এই উত্তরটা হয়তো আমি আজকে ভিডিওর মাধ্যমে দিলাম যে কতটা পরিমাণে আমি ব্যস্ত থাকি আর কিভাবে আমার সময়টা এই বাচ্চা সংসার নিয়ে কাটে। তো এরপর আমি জাস্ট আর পেরে উঠি না এরকম ভ্লগ বা ভিডিও বানানোর, যেহেতু এসব করতে গেলে আরও এক্সট্রা অনেকটা টাইমের প্রয়োজন হয়। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।